1757 সালে পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজয়ে ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার সূচনা হয়। মূলত 1757 সাল থেকে 1857 সাল এই প্রায় 100 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ভারতবর্ষের শাসনভার থাকে। এরপর 1858 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ রাজশক্তির হাতে স্থানান্তরিত হয়। রানী ভিক্টোরিয়া নিজ হাতে ভারতের শাসনভার তুলে নেন। এর সঙ্গে সঙ্গে ভারতে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভারতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। প্রায় এই 190 বছর ধরে ভারতবর্ষের মানুষ বিভিন্নভাবে প্রতিবাদ করেছে ইংরেজদের বিরুদ্ধে। এই দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়। লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয় আর দীন প্রাণ দুর্বলের এই পাষাণ ভার, এই চির পেশান যন্ত্রণা, ধূলিতলে এই নিত্য অবনতি, দণ্ডে পলে পলে এই আত্ম অবমান, অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু ত্রস্ত নত শিরে, সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার, এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো। মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশের, উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। 19 শতকের শেষের দিকে বিভিন্ন শিক্ষিত ভারতীয়দের হাত ধরে সমাজ সংস্কার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। তারপর প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হিসেবে নিযুক্ত হন। এরপর ধীরে ধীরে গান্ধীজি, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই পটেল, মৌলানা আবুল কালাম আজাদ কংগ্রেসে যোগদান করলে স্বাধীনতা আন্দোলন তীব্রতর হয়ে ওঠে। হেমুর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় তুবাহু বাড়ায় নমি নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। বিংশ শতাব্দীর সূচনায় বিভিন্ন স্বদেশপ্রতি মনীষীদের অবদানে জনকল্লোলে জোয়ার আসার পালা। 1900 থেকে 1905 পরবর্তী সময়ে স্বদেশী তথা স্বাধীনতা আন্দোলনের উষাকাল। 1905 সালে তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জন বাংলায় হিন্দু ও মুসলমানের ঐক্যকে নষ্ট করার উদ্দেশ্যে বাংলাকে 2 ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেন। সেই উদ্দেশ্যে বিভাজন ও শাসন নীতি অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল পলিসি গ্রহণ করেন। এর মূল উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দুর্বল করা। যে পূজার বেদী রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্ম কারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। বঙ্গভঙ্গের বিরুদ্ধে সরব হয়ে অধিকাংশ বাঙালি যুবক তখন স্বদেশী করছেন, আর ক্রমশ ব্রিটিশ বিরোধিতায় নমনীয় রাজনীতি ছেড়ে সশস্ত্র সংগ্রামের দিকে ঝুঁকছেন। এই অগ্নিগর্ভ পটভূমিকা সৃষ্টিতে তখনকার স্বদেশী কাগজগুলো নিয়েছিল এক চূড়ান্ত ভূমিকা। ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সন্ধ্যা, ভূপেন্দ্রনাথ দত্ত, বারিন ঘোষের সম্পাদনায় যুগান্তর কাগজ,
অরবিন্দ ঘোষ বিপিনচন্দ্র পালের পত্রিকা বন্দে মাতরম, নবশক্তি। স্বদেশী আদর্শে উদ্বুদ্ধ এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল অর্থনৈতিকভাবে ব্রিটিশ শক্তিকে ক্ষতিগ্রস্ত করে ভারত থেকে ব্রিটিশ শাসনের উচ্ছেদ সাধন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি সাধন। আন্দোলনের রণকৌশল ছিল ব্রিটিশ পণ্য বয়কট এবং দেশীয় শিল্প ও উৎপাদন প্রক্রিয়ার উন্নতি সাধন। রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজও, বন্ধু নাসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। 1905 সালে 20 জুলাই বঙ্গভঙ্গ প্রস্তাব ঘোষিত হয় এবং তা আইনসম্মতভাবে কার্যকর হয় সেই বছরের 16 অক্টোবর। সেদিন প্রতিবাদ প্রতিরোধে উত্তাল হয়ে উঠেছিল সারা বাংলা। বিখ্যাত বৈজ্ঞানিক এবং প্রাবন্ধিক রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ওই দিনটিকে অরন্ধন দিবস হিসেবে পালন করার আবেদন জানান। তাঁর ডাকে সাড়া দিয়ে ভারতীয় নারীরা ঘরে ঘরে সেদিন রন্ধন কার্য বন্ধ রেখে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। বঙ্গভঙ্গের বিরোধিতায় এবং বাঙালির ঐক্য বজায় রাখার জন্য সারা দেশ জুড়ে সর্বধর্মের মানুষ রবীন্দ্রনাথের ডাকে সাড়া দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করে। দিনটিকে মিলন দিবস হিসেবে ঘোষণা করা হয়। বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিন বিকেলে আনন্দমোহন বসু অসুস্থ অবস্থায় হিন্দু মুসলিম ঐক্য গঠনে উদ্যোগী হন। এই দুই ধর্মের মধ্যে ঐক্যের প্রতীক হিসেবে তিনি কলকাতার আপার সার্কুলার রোডে ফেডারেশন হল বা মিলন মন্দির স্থাপন করেন। যে সমস্ত মনীষীরা তাদের লেখার মাধ্যমে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ ও প্রসার ঘটিয়েছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন স্বামী বিবেকানন্দ। তার লেখা দেশাত্মবোধক উপন্যাস বর্তমান ভারত 1905 খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়। গ্রন্থটিতে তার ভারত দর্শন এবং ভারত সম্পর্কে
তার দার্শনিক তত্ত্ব জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে নতুন দিক খুলে দিয়েছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারতমাতার ছবিটি বিংশ শতাব্দীর ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের সময় জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটানোর কাজে অন্যতম ভূমিকা নিয়েছিল। ছবিটি তখন আচার্য জগদীশচন্দ্র বসুর কলকাতার বাসভবনের বৈঠকখানা ঘরের উত্তরের দেওয়ালে টাঙানো ছিল। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। সরলা দেবী চৌধুরানীর স্বদেশী আন্দোলন উপলক্ষে প্রতাপাদিত্য উৎসব ও বীরাষ্টমী ব্রতর উদ্দেশ্য ছিল বাঙালি যুবকদের মধ্যে শৌর্য, বীর্য, দেশপ্রেম ও সাহসিকতার আদর্শ প্রচার করা। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান। বাংলা ভাগ হয়ে গেল। তীব্র প্রতিবাদে ফেটে পড়ল সারা দেশ। চারিদিকে দমন নীতি, ধরপাকড়, ব্রিটিশ পুলিশের অকথ্য অত্যাচার। 1906 সাল। তখন বাংলার বিপ্লবী নেতারা বারীন্দ্র কুমার ঘোষের নেতৃত্বে যুগান্তর নামে একটি গোপন সমিতি গঠন করেন। বিপ্লবী অবিনাশ ভট্টাচার্য, ভূপেন্দ্রনাথ দত্ত, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দেবব্রত বসু প্রমুখ যুগান্তর দলে যোগ দেন। এই দলের সাপ্তাহিক মুখপত্র যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। এই যুগান্তর দল এবং পত্রিকাই প্রথম ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিপ্লবের আদর্শ প্রচার করতে থাকে। যুগান্তর দল ছাড়াও এই সময় বাংলার ব্রতী সমিতি, শহীদ সমিতি প্রভৃতি কার্যকলাপ চালিয়ে যায়। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. বঙ্গভঙ্গ আন্দোলন তখন তুঙ্গে। অরবিন্দ ঘোষ, বিপিন পাল, অশ্বিনী দত্ত এরকম জননেতাদের ও অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের উপর চলছিল অকথ্য অত্যাচার।
দেশনেতাদের বিনা বিচারে গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে রাজদ্রোহের মামলা রুজু করে বিচারের নামে এক প্রহসন চলছিল কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ড সাহেবের আদালতে। অরবিন্দ ঘোষ চেয়েছিলেন এক সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ইংরেজকে এই দেশ থেকে তাড়াতে। যুগান্তর দলের বারীন্দ্র ঘোষ আর উল্লাসকর দত্ত ইংরেজকে, বিশেষত পূর্ব প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর ব্যামফিল্ড ফুলার, বাংলার লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার এবং কিংসফোর্ডকে বোমা মেরে শেষ করে ফেলার এক চূড়ান্ত পরিকল্পনা করলেন। বারীন্দ্রনাথ, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র দাস এবং নলিনীকান্তের তত্ত্বাবধানে কলকাতার মানিকতলার মুরারিপুকুরের এক বাগানবাড়িতে গোপনে বোমা তৈরি শুরু হল। 1908 সালে মুজফ্ফরপুরে কিংসফোর্ডকে মারতে গেলেন যুগান্তর দলের সদস্য হরেন সরকার ওরফে ক্ষুদিরাম বসু ও দীনেশ রায় ওরফে প্রফুল্ল চাকি। ঘোড়ার গাড়িতে ছিলেন ব্যারিস্টার প্রিঙ্গল কেনেডির কন্যা ও স্ত্রী। প্ল্যান মাফিক কাজ না হওয়ায় রাতের অন্ধকারেই পালালেন দুই বিপ্লবী। পরের দিন পুলিশের হাতে ধরা পড়লেন ক্ষুদিরাম। বিশ্বাসঘাতক পুলিশ ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জির হাতে ধরা পড়ে আত্মহত্যা করলেন প্রফুল্ল চাকি। অন্যদিকে রাতভর একযোগে পুলিশ হানা দিল কলকাতার বিপ্লবীদের সম্ভাব্য ডেরাগুলিতে। মানিকতলার মুরারিপুকুর রোডের বাগানবাড়ি থেকে গ্রেফতার হলেন 14 জন বিপ্লবীর সঙ্গে অরবিন্দ ঘোষের ছোট ভাই সুকুমার ওরফে বারীন্দ্র কুমার ঘোষ এবং উল্লাসকর দত্ত। অন্যান্য জায়গা থেকে আরও 7 জন বিপ্লবীর সাথে গ্রেফতার হলেন হেমচন্দ্র দাস ও অরবিন্দ ঘোষ। সেদিন সব মিলিয়ে 37 জন বিপ্লবী গ্রেফতার হলেন। তাদেরকে চালান করা হল আলিপুর সেন্ট্রাল জেলে। এদিকে ক্ষুদিরাম বসুকেও তখন নিয়ে আসা হল আলিপুর জেলে। তার বিরুদ্ধে চালু হল মুজফ্ফরপুর হত্যা মামলা। বোমা মামলায় ধৃত বিপ্লবীদের বিরুদ্ধে নানা ধারায় রাজদ্রোহের, ষড়যন্ত্রের অনেক মামলা সাজানো হল। সব মিলিয়ে এই মামলার পোশাকি নাম এম্পারার ভার্সেস অরবিন্দ ঘোষ অ্যান্ড আদার্স, অধিক পরিচিত মানিকতলা বোমা মামলা বা আলিপুর ষড়যন্ত্র মামলা হিসাবে। কিছুদিনের মধ্যেই বিহারের মুজফ্ফরপুর জেলে ফাঁসি হয়ে গেল ক্ষুদিরাম বসুর। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা গো। বড় লাটকে মারতে গিয়ে মারলাম আরেক ইংল্যান্ডবাসী। আমি বড় লাটকে মারতে গিয়ে মারলাম আরেক ইংল্যান্ডবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আলিপুর জেলে দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ল। রাজসাক্ষী হতে সম্মত হয়েছেন নরেন্দ্রনাথ গোস্বামী। বিনিময়ে বেকসুর খালাস হতে চলেছেন মামলা থেকে। আলিপুর ষড়যন্ত্র মামলার জেলবন্দি বিপ্লবীদের মধ্যে সত্যেন বসু, কানাইলাল দত্ত,
হেমচন্দ্র দাস এঁরা চেয়েছিলেন বিশ্বাসঘাতক নরেনের চরম শাস্তি হোক। অবশেষে বিশ্বাসঘাতক রাজসাক্ষী নরেন গোসাইকে হত্যার দায়ে কানাইলাল দত্তকে দোষী সাব্যস্ত করা হয়। সেই রায়ের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট তাঁকে ফাঁসির সাজা শোনালেন। প্রথামাফিক প্রশ্ন করলে আদালতে কানাই জানান তার শেষ কথা। I wish to state that I did kill him. Wait, I do wish to give a reason. It was because he was a traitor to his country. অবশেষে ফাঁসি হলো কানাইলাল দত্তের। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কানাইয়ের মৃত্যুর ঠিক 11 দিন পরে প্রেসিডেন্সি জেলে ফাঁসি হল ভারতের স্বাধীনতা সংগ্রামের তৃতীয় শহীদ বীর সত্যেন্দ্রনাথ বসুর। শক্তি দাইনি দাউমা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। আলিপুর বোমা মামলা চলতে লাগল। অরবিন্দ ঘোষ ও বিপ্লবীদের হয়ে সওয়াল আরম্ভ করলেন এক তরুণ আইনজীবী চিত্তরঞ্জন দাস। 1908 সালের মে মাসে শুরু হওয়া মামলার রায় বেরোল 1 বছর পর। বিচারপতি ছিলেন চার্লস পোটেন বিচক্রফট। তিনি তাঁর রায়ে 36 জন অভিযুক্তের বিরুদ্ধে রায় ঘোষণা করলেন। চিত্তরঞ্জন দাসের এক ঐতিহাসিক সওয়ালের ফলে অরবিন্দ ঘোষ এবং আরও 17 জন বিপ্লবী বেকসুর খালাস পেলেন। বিচক্রফটের রায়ে বারিন ঘোষ এবং উল্লাসকর দত্তের মৃত্যুদণ্ড হল। ব্যারিস্টার চিত্তরঞ্জন দাসের সওয়ালের পরিপ্রেক্ষিতে সেই দণ্ডাজ্ঞা মকুব করে জজ সাহেব বারিন ঘোষ এবং উল্লাসকর দত্তকে যাবজ্জীবন দ্বীপান্তরের সাজা দিলেন। বারীন্দ্র এবং আরও 10 জন বিপ্লবীর দ্বীপ চালান হয়ে গেল আন্দামানের কুখ্যাত সেলুলার জেলে। 1910 সালে রবীন্দ্রনাথের গোরা উপন্যাসটি প্রকাশিত হয়। বাংলাদেশ তথা ভারতবর্ষের মানুষলোকের প্রতীক চরিত্র হল গোরা। এই উপন্যাসে কবি সমকালীন যুগজীবনের প্রতিচ্ছবি এঁকেছেন। জাতিভেদ, বর্ণবৈষম্য, অভাব ও দারিদ্র্যের সমাধানের ইঙ্গিতও রবীন্দ্রনাথ দিয়েছেন। গোরা উপন্যাসের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে অসাম্প্রদায়িকতার বাণী ও জাতীয়তাবাদের মূল প্রকৃতি।
1911 সালের 29শে জুলাই ভারতবর্ষের ইতিহাসে এক স্মরণীয় দিন। সেই দিনে মোহনবাগান অ্যাথলেট ক্লাব ইস্ট ইয়র্কশায়ার রাইফেলসকে ফুটবল খেলায় 2-1 গোলে পরাজিত করে আইএফএ শিল্ড জিতে নেয়। যখন জানা গেল যে ইয়র্কশায়ার পরাজিত হয়েছে, তখনকার অবস্থা ছিল একেবারে বর্ণনাতীত। বাঙালিরা বিজয় উল্লাসে মেতে উঠেছিলেন। 1757 সালে পলাশীর যুদ্ধে ডুবে যাওয়া সূর্যকে খুঁজে পাওয়া গিয়েছিল সেদিন কলকাতার ময়দানে। ব্রিটিশদের হারিয়ে মোহনবাগানের আইএফএ শিল্ড জেতা বাঙালিদের কাছে তো বটেই, গোটা দেশের কাছে স্বাধীনতা আন্দোলনের প্রতীক। সেই জয়ের মাধ্যমে যেন পরাধীনতার গ্লানি থেকে আলাদা মুক্তির স্বাদ পেয়েছিল কলকাতার মানুষ। যখন বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন ক্রমশ জোরদার হচ্ছে, সেই সঙ্গে মোহনবাগানের শিল্ড জয় তৎকালীন ব্রিটিশ শাসকদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল। এরপর কয়েক মাসের মধ্যেই 1911 সালের 12 ডিসেম্বর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করার কথা ঘোষণা করেছিলেন সম্রাট পঞ্চম জর্জ। আর সেই দিনই ঘোষিত হয় বঙ্গভঙ্গ রদের কথা। ভারতীয়দের এই ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে বেজে উঠল মাতৃরূপিণী ভারতবর্ষের জয়ধ্বনি। 1947 সালের স্বাধীনতা লাভের প্রথম পদক্ষেপ। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার 2 হাতের 10 আঙুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানে হে জননী তুমি, আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি। যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে, আমরা তাদের ঘর ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব।